নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বিচার, কলমে রিমা বিশ্বাস। সুকন্যা ঘরের ঠিক মাঝখানে একটা ফাইবারের টুলে বসে, মাথার ওপর বনবন করে ফ্যান ঘুরছে। মার্চের শেষের দিকে ফ্যান বন্ধ করলে গরম লাগে, জোরে ঘুরলে শীত করে। বাড়ির খাট থেকে উঠে ফ্যানের রেগুলেটরটা কমালো, আবার খাটে এসে বসেছে। একতলার বড় ঘরটায় আজ পরিবেশটা গুমোট। একটা সালিশি সভার আয়োজন করে বসেছে নন্দিনী। বাড়ির মেয়ে বলে কথা, এবারই সম্মান রক্ষায় তার তো একটা ভূমিকা থাকা দরকার। তাই ঘোষবাড়ির মর্যাদা রক্ষা করতে একটা বিহিত করা আবশ্যক হয়ে পড়েছে। সুকন্যার উল্টো দিকে বেতের চেয়ারে চোখ বুজে বসে রয়েছেন শীতাংশু। ওনার ডান পাশে সামান্য পিছন দিকে দেওয়ালে ঘেঁষে রাখা 3 সিট সোফায় ঠেসাঠেসি করে বসে রতন, বুচকুন আর সুরমা। নন্দিনী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, ঠিক শীতাংশুর সামনে। সবাই চুপ। কানে আসছে ইলেকট্রিক পাখার হাওয়ার কাটার শব্দ। ঘোষবাড়ির উল্টো দিকে চাটুজ্যদের পুরনো দোতলাটা ভাঙা হচ্ছে। হাতুড়ির প্রহারে চাকলা খসে পড়ার আওয়াজ ভেসে আসছে। নন্দিনীর গলার আওয়াজ প্রথম শব্দ তুলল, বাবা, ওকে জিজ্ঞেস করার কর। শীতাংশু চোখ খুলে তাকালেন, কোনো কথা বলল না। নন্দিনীর কথার সমর্থনে বাড়িনি মন্তব্য লাগলো, কিছু না বললে ব্যাপারটা এগোবে কি করে। বড়ের দিকে তাকালো নন্দিনী। চোখাচোখি হতে দুজনে ইশারায় কথা বলে নিল। বছর পাঁচের দাম্পত্য জীবনে বারিন আর নন্দিনী চোখের ইশারায় কথা বুঝে নেয়। বারিন ইশারা করছে সুরমাকে কিছু বলার জন্য। এবারই বড় বউ যখন, তারও তো কিছু বলার রাইট আছে। রতন মানে বড়দা তো ভালো মানুষ, কোছের তেমন কথা বলতে পারে না। বুচকুন তো সবে এবছর বিয়ে ফাইনাল দিল। শালার আতপাকা ছেলেটাকে তেমন পাত্তা দেয় না বাড়ি। নেহাত আজ সবার সামনে একটা আলোচনা হবে বলে বুচকুনকেও ডাকা হয়েছে, যদিও প্রথম খবরটা বুচকুনের অবদানেই ছড়িয়েছিল ঘোষবাড়িতে। কেউ কোনো কথা বলছে না দেখে বাড়িনি গলা তুলল, বড় বৌদি আপনি কি বলেন? সুরমার ঠোঁট চিরে ব্যঙ্গ বেরিয়ে এলো, কি আর বলবো ভাই, তোমাদের মেজদা ডেঙ্গুতে মারা যাওয়ার পর সুকন্যা আমাদের সঙ্গে থাকছে। ওর আদর যত্ন সম্মানের কেউ ত্রুটি রাখেনি। সুকন্যার বাপের বাড়ির অবস্থা ভালো নয় বলে তারা তো তাদের বিধবা মেয়ের কোনো খোঁজ পর্যন্ত রাখে না। সেখানে যদি সুকন্যা অন্য কারোর সঙ্গে, বলে থেমে গেল সুরমা। রতনের দিকে তাকিয়ে আছে, তুমি কিছু বলো। রতন নড়ে চড়ে সোজা হয়ে বসল। একবার দেখে নিল মেজ ভাইয়ের বউকে। তুতে রঙের ছাপা শাড়ি পরেছে সুকন্যা, আঁচল দিয়ে ঘা ঢেকে বসে আছে। ফর্সা রোগা হাত দুটো কোলের ওপর রেখেছে। ঘাড়ের কাছে বড় একটা খোপা, মোটা মোটা ভুরুতে কোনো উদ্বেগের ভাঁজ নেই। কানে দুটো সাদা পাথরের টপ, ঢেউ খেলানো চোখের পাতা পড়ছে মাঝে মাঝে। এছাড়া আর কোনো নরণচরণ নেই সুকন্যার দেহে। রতন বলল, ওই ছেলে কি বিয়ে করবে বলে কিছু বলেছে? ও মা, বিয়ে করতে চাইলে তোমরাও রাজি হবে? সুরমার ভুরুতে কুঞ্চু। রতন ঢোক গেল। নন্দিনী আবার তাকালো শীতাংশুর দিকে, তুমি কিছু বলো। শীতাংশু চোখ বুজে রয়েছে, যেন কিছুই শুনছে না। বাড়িন মিনমিন করে বলল, কী সব চরিত্র মাইরি। কথাটা ছ্যাদ করে গিয়ে বুকে লাগলো সুকন্যা। শরীরটা শক্তই রইল, তবে মনটা দুলে গেল। চোখের সামনে হঠাৎ জ্বলে উঠল সেদিনের ছবিটা। রজতের সঙ্গে এবারে সদরে দাঁড়িয়ে সুকন্যা, সিথি ভরা সিঁদুর, লাল বেনারসি জড়ানো সাদা গাঁটছড়া হাতে ধরে দাঁড়িয়ে। পাশে রজত চেঁচাচ্ছে জোর গলায়, তাড়াতাড়ি করো দেখি, এবার ঢুকতে দাও। রজতের মামাতো মাস্তুতো বোনরা দরজা আটকে দাঁড়িয়ে, আগে মাল ছাড়ো, তারপর দরজা ছাড়বো। এই টুকটুকি সর বলছি। উফ, জিভ ভেঙালো টুকটুকি। রজত ওর পাঞ্জাবির পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করেছিল। হই হই করে উঠল তিন্নি টুম্পা, চলবে না চলবে না, 5000 ফেলো। আরে তোদের বৌদি কিন্তু এবার মাথা ঘুরে পড়ে যাবে, কোনো লাভ নেই ওই সব জলধমকিতে। রজত তখন সুকন্যার কানের কাছে এসে ফিসফিস করছে, মাথা ঘোরার অ্যাক্টিংটা করো তো।
কোণে সাজে সুকন্যা তখন লজ্জায় মোড়া, লাজুক লাজুকভাবে মাথা নেড়ে না বলছে। সুরমা তখন বরণ ডালা নিয়ে হাজির। এই তোরা শর্ত বরণ করতে দে, সেই দুপুর রাজপুর থেকে জার্নি করে আসছে তোদের দাদা বৌদি, আর তোরা কিনা এমন নাজেহাল করছিস। শঙ্খ বাজিয়ে উলোধ্বনি দিয়ে আলতার থালায় পা রেখে পাতি পুকুরের বাড়িতে পা দিয়েছিল সুকন্যা। আশপাশ থেকে সব বলাবলি করছে, ঘরের লক্ষ্মী এলো গো, শঙ্খ বাজাও। এই ঘরটাতেই বসিয়েছিল সুকন্যাকে। যেই বেতার চেয়ারটাতে শীতাংশু বসে আছে, সেখানে সেদিন বারিন বলেছিল, রজত তোর বউ যে মা লক্ষ্মীর মতন দেখতে রে, কি করে এমন বউ পেল গো আমাদের রজতটা। কেন ভাই, আমি কিসে খারাপ? জমিয়ে কন্ট্রাক্টারি বিজনেস করছে, অমন লম্বা চওড়া চেহারা। সুরমা জল আর সন্দেশ নিয়ে এলো। তবে মেজদাকে দেখে মনে হচ্ছে এখন থেকেই বউয়ের গোলাম হলো। রজত হাসছিল মিটিমিটি করে। সুকন্যা আর চোখে দেখছিল ওর নতুন বরকে। সেদিন সারা বাড়িতে যাকে দেখে লক্ষ্মী লক্ষ্মী রব তুলেছিল, আজ কি সহজে বারিন তার চরিত্রে প্রশ্ন তুলল। নন্দিনী ধৈর্য ধরে রাখতে পারছিল না, শীতাংশুকে আবার হুঁশিয়ারি দিল, বাবা আজ কিছু না বললে কিন্তু সারা জীবন মুখ বুজেই থাকতে হবে। ঘোষবাড়ির বউ হয়ে ও ওই ফিচকে ছেলেটার সঙ্গে ঘুরবে। শ্বাস ফেলে শীতাংশু সোজা হয়ে বসল। তুমি কি চাও? সুকন্যার খুব কান্না পাচ্ছিল। কি চায় সুকন্যা? রজতের সঙ্গে বিয়ের 2.5 বছরের মাথায় রজত হঠাৎ ডেঙ্গুতে মারা গেল। এত গাফিলতি ছিল রজতের, সবসময় এক কথা, আমি ঠিক আছি। গায়ে জ্বর, শরীর দিচ্ছে না, তাও চলে গেল ডায়মন্ড হারবারের কোন গ্রামের রাস্তা তৈরির কাছে তদারকি করতে। ওখানেই পড়ল। বাড়িতে খবর দিতে রতন ছুটেও গিয়েছিল, কিন্তু হাসপাতালে বেড নেই, কোনো রকমে মাটিতে শুয়ে চিকিৎসা। প্লেটলেট এত ফল করলো যে নাক মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। স্যালাইন নিতে পারল না রজত। মেডিকেল কলেজে আনতে আনতে অনেক দেরি হয়ে গেল। মাত্র 25 বছর বয়সে স্বামী সঙ্গ হারালো সুকন্যা। প্রথম প্রথম সহানুভূতির সাগরে ডুবিয়ে দিয়েছিল বাড়ির লোক। বড় বৌদি তো কথায় কথায় চোখের কোণ মুছছে। এই বয়সে কি হলো মেয়েটার, এখনও কত বড় জীবন বাকি। নন্দিনী পারে তো নিজের কাছে নিয়ে রাখতে, ওর চিন্তা তোমরা করো না, ও আমার কাছে থাকবে। আর এই বারিন তখন গদগদভাবে কথা বলেছে দিনরাত, সুকন্যা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, সবসময় তোমার পাশে। কথাগুলো বলে সুকন্যার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো, যেন সুকন্যার মনের ভাব শুষে নিতে চাইছে। মাস ঘুরতে না ঘুরতেই ছবি বদলে গেল, রিভলভিং স্টেজের দৃশ্য বদলাবার মতো। সুরমা ছ্যাড়ছ্যাড় করতে শুরু করলো, এত বড় সংসার, আয়ের লোক একমাত্র তোমার বর্দা, পেট তো আর দুটো নয়। সুকন্যা বুঝতো রজত নেই, তাই ওর খরচাটা রতনকে বইতে হচ্ছে, তাই সুরমার এত আক্ষেপ। ধীরে ধীরে বাড়ির সব কাজের ভিতর নিজের ভার চুকাবার পথ বেছে নিল সুকন্যা। সকাল থেকে রাত অবধি খালি কাজ। রান্নার জোগাড় করে কিন্তু রান্না নয়, রান্না ঘর পরিষ্কার করে কিন্তু খেতে দেয় না। কেউ বাড়িতে এলে তাদের খাতির যত্ন করে কিন্তু তাদের সঙ্গে বসে গল্প করতে পারে না। তখনই বড় জায়ের ভ্রুকুটি, ওদিকটা দেখো তো। ধীরে ধীরে সুকন্যা বুঝলো ও বাড়ির বউ থেকে ফুট ফরমাস খাটার লোক হয়ে গেছে, যেখানে নেতৃত্ব বা কর্তৃত্ব করার কোনো অধিকার নেই। কাজের লোকের থেকে সামান্য উপরের পদ কি, বাবু খালাসির মতো বাবু চাকরানি। বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না যে ফিরে যাবে সুকন্যা। মা বিছানায় শয্যাশায়ী, দাদা মুদি দোকানে কাজ করে, থাকে একটা ভাড়া বাড়িতে, ওখানেও তো বৌদির দাপট কম না। কোন ভরসায় যাবে সুকন্যা? সুকন্যার মরুভূমির মতো শুকনো রসকসহীন জীবনে তখন ক্যাকটাস হয়ে দেখা দিল অংশু। বিকালে রোজ দুধ আনতে যাওয়ার ডিউটি ছিল সুকন্যার। ওই দুধের ডিপোটা ছিল অংশু। সুকন্যার ভালো লাগতো অংশুকে। কবে যে অংশুর কাছে চলে এলো সুকন্যা নিজেও জানে না। অংশু চনমনে স্বভাবের একটা ছেলে, দেখা হলেই বেশ মজার মজার কথা বলতো। ঘোষবাড়িতে এখন আপনি মিল্ক মিনিস্টার নাকি? মিনিস্টার? সুরমা বৌদির যা রোয়াব, তাকে দেখে তো মনে হয় না হোম, ফিন্যান্স, ডিফেন্স সব কটা ডিপার্টমেন্টই সামলাতে হচ্ছে, আর আমি শুধু মিল্ক ডিপার্টমেন্টে আছি বলে আপনার মনে হয়? বড় যা তো তাই ছোটকে এখনও বড় দায়িত্ব নিতে দেয় না। দীর্ঘশ্বাস ফেলেছিল সুকন্যা। অংশু বলেছিল, সব বুঝি,
বড় সংসারে থেকে মাথার ওপর একটা ছাতা না থাকলে তার যে কি দশা হয় তা বুঝি। ছাই বোঝেন? বুঝি গো বুঝি। আচ্ছা ছাড়ুন, কাল একবার বিকেলের দিকে আসুন না, একটা বই দেখব। সিনেমা? আরে ভদ্রবাড়ির ছেলে, কোনো আলতু ফালতু বই দেখাবো না, গিয়েই দেখুন না। সুকন্যা গিয়েছিল অংশুর সঙ্গে। সৌমিত্র চ্যাটার্জির একটা বাংলা সিনেমা দেখিয়েছিল অংশু। বলেছিল আমিও একা একাই থাকি, এই বৃহস্পতিবার করে দোকান বন্ধ রাখি, একজন সঙ্গী হলে দিনটা ভালো যায়, নইলে সেই একা। তারপর কতগুলি বৃহস্পতিবার হলো, কখনো লেকের ধারে, কখনো রাস্তার ধারে রোলের দোকানে, কখনো শালপাতা হাতে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে দুজন। ভালো লাগছিল দিনগুলো। বদ্ধ জলাশয়ে দু একটা বৃত্তাকার তরঙ্গ উঠেছিল, দুজনে পাশাপাশি হাঁটছে ওদের শিমুল বাগানের পার্কে। অংশু কাঁধ বারবার ছুটছিল সুকন্যার গাল, কখনো ওর আঙুলের ছোঁয়া লাগছিল অংশুর আঙুলে। অংশু হঠাৎই দুগাল চেপে ধরেছিল সুকন্যার, সারা শরীরে শিহরণ বয়ে গিয়েছিল সেদিন। অংশুর শরীরে উত্তাপ ধেয়ে এসেছিল সুকন্যার দিকে। সুকন্যাও চাইছিল সেদিন পুড়ে যেতে। অংশু শুষে নিচ্ছিল সুকন্যার ঠোঁট থেকে অমৃত। সুকন্যা বয়ে গিয়েছিল। ভালো লাগার আঁচল গায়ে মরিয়ে বাড়ি ঢুকেছিল সেদিন। আয়নার সামনে নিজেকে দেখে অনেক দিন পর মায়া হয়েছিল। মনে হয়েছিল, সুকন্যা তুই তো ফুরিয়ে যাসনি, কত রং আছে জীবনে, কত সুখ, কত কিছু পাওয়া বাকি আছে এখনো। সুকন্যা কি সেদিন ভুল কিছু করেছিল? সুকন্যার তা মনে তো হয়নি। বাবা কি বলছে উত্তর দাও। নন্দিনীর খড়খড়ে গলায় ভাবনাগুলো এলোমেলো হয়ে গেল। শীতাংশু তাকিয়ে আছে সুকন্যার দিকে। শীতাংশু জানতে চায় সুকন্যা কি চায়। সুকন্যা যে বাঁচতে চায়, তা বললে কি বুঝবে রজতের বাবা? বাঁচা মানে যে শুধু খাওয়া দাওয়া পড়া নয়, এটা কি বুঝবে আশীতিপর বৃদ্ধ? সুকন্যার নাক দিয়ে বুকের ভারী বাতাস ঠেলে বেরোলো, আমি বাঁচতে চাই বাবা। থাক, আর বাবা বলতে হবে না। রজতের সঙ্গে যে সম্পর্কে তুমি এ বাড়িতে এসেছিলে তা যদি ভুলতে বসো, তবে এই বুড়োটাকে বাবা না বললেই চলবে, বলল সুরমা। ওর রাগের কারণটা অনেক বেশি বাস্তব। সুকন্যা যদি বাঁচার তাগিদেই অন্য পুরুষের হাত ধরে এ বাড়ি ছেড়ে চলে যায়, তবে সুরমার হুকুম তামিল করার যন্ত্রটি যে হাতছাড়া হয়ে যাবে। নন্দিনীও সমর্থন করল সুরমার উক্তিকে। তার প্রকাশ করল শুধু হাসি দিয়ে, একটা বিদ্রুপের অসভ্য হাসি। শীতাংশু সোজাসুজি চোখ রেখেছেন সুকন্যার দিকে। সে কি তোমায় বিয়ে করতে চায়? দুরু দুরু করে বুক কেঁপে গেল সুকন্যার। অংশুর সঙ্গে সুকন্যাকে প্রথম দেখেছিল বুঝকুন। সুকন্যার অংশু গা ঘেঁষে বসেছিল শিমুলতলার পার্কে। সুকন্যার আঙুল নাড়াচাড়া করছিল অংশু। তোমার আঙুলগুলো খুব সুন্দর গো। আঙুল আবার সুন্দর আর অসুন্দর? সত্যি তোমার আঙুলগুলো খুব সুন্দর। এই দেখো আমার আঙুলগুলো কেমন ধ্যাপকা মতন। থাক, হয়েছে। কেন থাকবে কেন? তুমি জানো না তুমি কত সুন্দর? তাতে কি হবে? আমি তোমায় ভালোবাসি সুকন্যা। তুমি জানো না আমি সারা রাত তোমাকে নিয়ে ভেবেছি। সুকন্যার হাতটা অংশুর বুকে চেপে ধরেছিল। দেখো কেমন ধুকধুক করছে বুকটা, শুধু তুমি এত কাছে আছো বলে। সুকন্যার হঠাৎই চোখ পড়ল অংশুর পিছনে। বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল ক্ষণিকের জন্য। কেন হয়েছিল জানে না সুকন্যা। ওর কখনো তো মনে হয়নি খারাপ কিছু করছে। অংশুকে ভালো লাগতো, অংশুর উত্তাপ ওর স্পর্শ সুকন্যাকে বোঝাতো সুকন্যা বেঁচে আছে। তাও সেদিন ভয় লেগেছিল বুচকুনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে। সুকন্যার থেকে বছর তিনেকের ছোট বুচকুন সেদিন শাসনের সুরে বলেছিল এক্ষুনি বাড়ি আসবে। সুকন্যার জায়গায় যদি রজত থাকতো, তবে রজতকে কি এই রকম পরিস্থিতিতে এই কথাটা বলতে পারতো বুচকুন? সুকন্যা জানে না, তবে সেদিন ওর কথার অনুসরণই করেছিল সুকন্যা। গত 5 মাস ধরে শুধু কথার বিষ গিলছে সুকন্যা। কখনো বড় চা, কখনো ননদ। ননদের প্রেস্টিজে লাগছে কেন দাদার বউ অন্য পুরুষের হাত ধরবে, সেটা স্বাভাবিকও। ননদ তার ছেলে আর বর নিয়ে এ বাড়িতে ঝুপুর ঝুপুর আসছে, তখন হাতের সামনে সেবা করার জন্য সুকন্যা না থাকলে হয়? সুকন্যা দিনের পর দিন এদের মতলবী আচরণ দেখে একরকম বিদ্রোহী হয়ে উঠেছিল। কাউকে পরোয়া না করেই সবার সামনে অংশুর সঙ্গে দেখা করতে যেত, কারো টিপ্পনি, কারো রাগ উদ্গারে কোনো রকম বিচলিত না হয়। এতেই এদের আত্ম অহংকারে লেগেছে, তাই আজকের সালিশি সভার আয়োজন।
তবে শীতাংশুর প্রশ্নের কি উত্তর দেবে সুকন্যা? অংশু ওকে বিয়ে করবে নাকি? সে তো প্রথম যেদিন সুকন্যার কাছ থেকে প্রস্তাব পেল সেদিনই চুপসে গেল। আমার রোজগার ভালো নয়, বিয়ে কি করতে পারবো? তাহলে আমরা এতদিন কি করছিলাম অংশু? আমি তো অত ভেবে এগোইনি সুকন্যা। তুমি আমার কাছে যদি টাকা পয়সার সাহায্য চাও তো দিতে পারি, কিন্তু বিয়ের জন্য রেডি নই। বাড়িতে হয়তো আমাকে তোমায় নিয়ে কিছু জবাব দিতে হতে পারে, কি বলবো? তখন সুকন্যা টের পেয়ে গিয়েছিল বাড়িতে একটা জট পাকছে। অংশু বোকা বোকা চোখে তাকিয়ে রইল। সেদিন নিজেকে বোকা মনে হয়েছিল সুকন্যার। কান্না পেয়েছিল খুব, কিন্তু কাঁদেনি, গিলে ফেলেছিল কান্নাটা। সুকন্যা বলল, বাবা, তোমার কি মনে হয় আমার কি করা উচিত? বাবা বাবা কেন করছো? রক্ষতা ঠিকরে এলো সুরমার গলায়। শীতাংশু হাত তুলে থামালেন সুরমাকে। বাপ মেয়ের সম্পর্ক কখনো বদলায় না সুরমা। ছেলেটি তোমার সম্মানে রাখলে আমি বাধা দেব না, শীতাংশু নরম গলায় বললেন। সঙ্গে সঙ্গে ঘরময় গুঞ্জন ছড়িয়ে গেল। সুকন্যার গলা বুঝে আসছিল। এত রক্ষতার মাঝে শীতাংশুর স্বরের নমনীয়তা যেন মাথায় স্নেহের হাত বোলালো। চোখে জল টলটল করছিল। সুকন্যা জল পড়তে দিল না। জল শুকিয়ে গেল, শুধু দু চোখের ঢেউ খেলানো পাতা ভিজল সামান্য। শ্বাস চেপে রাখল সুকন্যা। খুব ধীরে ধীরে ফেলল শ্বাস। বুকের ভেতরে কষ্টগুলো বেরিয়ে এলো হাওয়ার কণায়। বলল, আমার কপালে সম্মান নেই বাবা, থাকলে কি এ বাড়িতে থেকে তা পেতাম না? শীতাংশু চেয়ার ছেড়ে উঠলেন, ধীর পায়ে এলেন সুকন্যার কাছে। মাথায় হাত রেখে বললেন, কিছু কিছু ক্ষেত্রে তা আদায় করে নিতে হয় মা। জানি তোমার একার পক্ষে তা সম্ভব না। রতন আর সুরমার দিকে তাকালেন শীতাংশু। হাত উঠিয়ে ঘরের চারপাশ দেখিয়ে বললেন, এই বড় ঘর আর পাশের ছোট ঘরটা, আর ছোট ঘরটার সামনে যে উঠোন আছে ওইখানে ছোট মতন একটা বাথরুম পায়খানা করে নিলে। সুরমার চোখ কুঁচকে এমনভাবে তাকালো যেন কিছুই বোধগম্য হচ্ছে না। নন্দিনী বলে, কি বলো কি? শীতাংশু আবার বেতের চেয়ারে গিয়ে বসেছে। এই বড় ঘরটার মাঝে পার্টিশন তুলে দিলে একপাশে সুকন্যা রইল আর ওই দিকটা। হাত তুলে ঘরের দক্ষিণ দিক দেখালো শীতাংশু। একটা দরজা বের করে উঠোন অবধি যদি প্যাসেজ বার করা হয়, তারপর উঠোনের একপাশে বাথরুম পায়খানা করলাম, আর ছোট ঘরটা আমার রইল। বুঝকুন খিক হাসছে, তাতে হলোটা কি? বাড়ির মুখ নামিয়ে নন্দিনীর কানের কাছে ফিসফিস করলো, বুড়োর ভীমরতি ধরেছে। নন্দিনী কটমট করে তাকালো বাড়িনের দিকে। সকলের কৌতূহলে পরিসমাপ্তি ঘটালেন শীতাংশু। তাতে হলোটা এই যে রজতের স্ত্রী হিসাবে সুকন্যার এই বাড়িতে একটা অধিকার আছে, তাই উকিল ডেকে এই পোর্শনটুকু আমি ওর নামে লিখে দেব। বাকি রইল ঘরের মাঝের পার্টিশন। কেন? রজত চলে যাওয়ার পর এ বাড়িতে যা হয়ে আসছিল আমি সবই দেখেছি। তখন থেকেই মনে মনে একটা ছক কষে গেছি। আমাদের পাড়ায় তো বেশিরভাগ ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তাই তাদের টিফিন আর বাচ্চাদের স্কুলের টিফিন বানানোর বিজনেস করবে সুকন্যা। তার জন্য বড় জায়গা চাই, তাই বড় ঘরটা দুভাগে ভাগ করব। ছোট পোর্শনটায় সুকন্যা থাকবে, কারণ সারাদিন খাটাখাটনির পর ওর তো বিশ্রাম দরকার। আর ওই পাশটায় হবে রান্নাবান্নার অফিস, মানে টাকা জমা, অর্ডার নেওয়া, তার বিল রসিদ এসবের হিসেবপত্র করার জন্য বরাদ্দ জায়গা। দরকার পড়লে প্লাইউড তুলে আর একটা খুপড়ি করাও যায়। আলাদা বাথরুম করছি যাতে ওকে তোমাদের সঙ্গে কোনো কিছুই ভাগ করতে না হয়। বুঝকুন ফস করে জ্বলে উঠল, বিজনেস করতে কত ক্যাপিটাল চাই জানো? তা কি সব হাওয়ায় ছুড়ে দিচ্ছ সব হালকা বুলি? চুল যখন পেকেছে তখন তা আমি জানি বই কি, যদিও এই বিজনেসে নিজস্ব ট্যালেন্টটাই বেশি। তবে তাও যা টাকা লাগবে আমি দেব। এই মাসে আমার পোস্ট অফিসে একটা টাকা ম্যাচিওর হয়েছে। হেসে হেসে শীতাংশু বলেন, আর সুখবর এই যে আমার প্রস্তাবটা পাড়ার অবনী আর অসীম ডাক্তারকে বলেছিলাম, তাদের দুবারের অগ্রিম অর্ডারও পেয়ে গেছি। সুকন্যা, তুমি কাজ শুরু করো, দেখবে স্কুল থেকেও একটা অর্ডার পেতে পারো। অসীম ডাক্তারের ছেলের বউ কমলা বিদ্যা মন্দিরের টিচার বলছিল ও স্কুলের সঙ্গে তোমার কন্ট্যাক্ট করিয়ে দেবে। বুঝতে পারছো তো কত বড় একটা ডিল? তবে ছোটোখাটো দিয়ে আগে শুরু করো। বুঝকুন লাফিয়ে উঠল, বাহ, নিজের নাতির জন্য চিন্তা নেই। আমি যখন বললাম যে কলেজ শেষে ব্যবসা করব, তখন হাত উল্টে দিলে। এখন বাইরের একটা মেয়ের জন্য তোমার এত দরদ? প্রায় আর্তনাদ করে উঠল বুঝকুন।
ছেলের অমন মুখ চোখ দেখে প্রতিবাদে নামলো রতনার সুরমা। এটা কি করছেন বাবা, একটা নোংরা মেয়ের জন্য আপনি? চুপ, জোর হুঙ্কার দিলেন শীতাংশু। নোংরা? তোদের চেয়েও নোংরা? আর সুকন্যাকে বাইরের বলছিস? তবে শোন, তোরা আমার রক্তের, তাও তোদের আপন বলতে আমাদের ঘেন্না করে। আর সুকন্যা আমায় যখন বাবা বলে তখন বুকটা আমার জ্বলে যায়। এইটুকু মেয়েটাকে নিয়ে তোরা বিচার করতে বসেছিস? কি বলছো বাবা? নন্দিনী প্রায় কেঁদে ফেলে। শীতাংশু হাসলেন। সকাল থেকে তো আমাকে কিছু বলার জন্যই বলছিলি, এখন যখন বললাম তখন কি বুঝতে অসুবিধা হচ্ছে? সুকন্যা কাঁপছে থরথর করে। আজকের দিনের এই বৈঠকের যে এমন একটা পরিণতি হবে তাও আশা করেনি। কাপা গলায় বলল, বাবা আমি কি পারবো? তুমি আমার জন্য এত টাকা পয়সা খরচা করে শেষে? ঠিকই তো, পারে নাকি? মেয়ে মানুষের দ্বারা ব্যবসা ট্যাবসা হয় নাকি সঙ্গে সমর্থ পুরুষ না থাকলে? পাশ থেকে বলল বাড়ি। শীতাংশু এগিয়ে এসেছে সুকন্যার কাছে, মাথায় হাত রেখেছে। অন্যায় সহ্য করাও যে একটা অপরাধ মা, তোমায় পারতেই হবে। এতদিন ধরে যদি সব কিছু মুখ বুজে সহ্য করতে পারো আর লড়তে পারবে না? সুকন্যা কেঁদে ফেলেছে। সুকন্যার মাথায় হাত বোলালেন শীতাংশু। তুই একা নয়, এই 75 বছরের বুড়োটা এত তাড়াতাড়ি মরবে না। দুজন লোক ও ঠিক করেছি, কালুয়া আর লক্ষ্মী তোর হেল্পার। চোখের জল মুছতে মুছতে শীতাংশুর দিকে তাকালো সুকন্যা। বাবা তুমি আমার জন্যে? যেদিন বিজনেস রমরমিয়ে চলবে সেদিন বুঝবো আমি কিছু করতে পেরেছি, আর তখন অংশুর মতন চারটেকে তোমার কাজের জন্য রাখবো, বুঝলে? বাবা কাপা গলায় সুকন্যা বলল, সব জানি রে মা, সব জানি। তবে যেদিন তোমার জীবনে খাঁটি সোনা আসবে সেদিন সব থেকে খুশি হব আমি। কিন্তু তখনও কিন্তু এই বিজনেসটা চালিয়ে যেতে হবে। বাবা কাজটা কি ঠিক করলে? নন্দিনীর স্বর গম্ভীর। অনেকদিন আগেই করতাম, শুধু টাকাটা ম্যাচিওর হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কিন্তু ছেলে নাতি মেয়ের থেকে অনেক দূরে চলে গেলে বাবা, বলল সুরমা। দীর্ঘশ্বাস ফেললেন শীতাংশু। কাছে কি ছিলাম? আমার মনের ডাক বুকের যন্ত্রণা কি তোরা বুঝতিস? তবে আজ বুকটা বড় হালকা লাগছে। মনে হচ্ছে কর্মটা এতদিনে ঠিক হলো আর নিজের জন্য কোনো চিন্তা নেই। উপরওয়ালার সামনে বুক টান টান করে দাঁড়াতে পারবো। ঘর স্তব্ধ। রতন মাথা নিচু করে বেরিয়ে গেল। সুরমা দুবদা পায়ের শব্দ তুলে। ওদের পিছন পিছন বুচকুন আর বাড়ি। নন্দিনী দাঁড়িয়ে এক কোণে। মেয়ের দিকে তাকালেন শীতাংশু। আমি কর্মে বিশ্বাস রাখি, তা তো তোর জানা উচিত ছিল। আমার মেয়ে হয়ে প্রকৃতিতে এত ঋণ রেখে যাস কি করে? চোখ নামিয়ে নিল নন্দিনী। গম্ভীর হলো শীতাংশুর স্বর। এতদিনে আমার নীরবতাকে তোরা আমার বার্ধক্যের দুর্বলতা ভেবে বসেছিলি, কিন্তু মানুষ বয়সে দুর্বল হয় না, হয় স্বার্থে, মোহে আর লোভে। তখনই কর্ম থেকে সরে যায়। এমন ভুল করিস না রে নন্দিনী। নন্দিনীর চিবুক বুকে নেমে গেছে। শীতাংশু বসলেন বেতের চেয়ারে। পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে কানে চাপলেন। উকিলবাবু বলছেন একবার যে আসতে হবে, কাগজপত্র রেডি তো? সুকন্যার চোখ ছাপিয়ে শ্রাবণের ধারা। আজ কি আর বাদ মানতে চায় আখি? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।